ওকে, তো আমাদের ইস্ট অ্যান্ড রিকেটসে আমরা চলতেছিল, আমাদের এই চ্যাপ্টার পড়া চলতেছিল। তো এর মধ্যে আমাদের ইস্টের চ্যাপ্টারটা শেষ, এখন আমরা রিকেটসে শুরু করছিলাম গত ক্লাসে। তো রিকেটসের বেশ কিছু ব্যাপার দেখছিলাম যে রিকেটসি জিনিসটা কি, আসলে বৈশিষ্ট্যটা কি, বা কোথায় সে রিপ্রডিউস করতে পারে, বুঝছো, এই জিনিসগুলো দেখছিলাম। তো আজকে আমাদের টেকনিক্যাল একটু অ্যাডভান্সমেন্ট হয়েছে, তোমরা একটু জিনিসটা যদি খেয়াল করো আর আমাকে যদি একটু মানে ফিডব্যাকটা দাও তাহলে আমি একটু উৎসাহ পাই। সেটা হচ্ছে, এতদিন আমি মোবাইলেই করতাম আর কি, তোমাদের ভিডিওগুলো তৈরি করতাম। তো আজকে আমি ল্যাপটপে করতে শুরু করছি। আর ল্যাপটপে এতদিন করতে পারি না কারণ ল্যাপটপে আমার ভালো হেডফোন ছিল না। তো এখন ভালো একটা হেডফোন পাইছি, তো এটা ইউজ করতেছি। এখন দেখবে সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, বা কোন ধরনের মানে কোনো ধরনের করা যায় কিনা, আর একটু ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, তোমরা একটু সাজেশন দিও, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করতেছি আমাদের যে নতুন টপিকস, সেটা হচ্ছে ডিজিজ কজড বাই রিকেটসি। তো আমাদের রিকেটসির মাধ্যমে কি কি ধরনের ডিজিজ হইতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে? দেখো, আমাদের একটা টেবিল দেয়া আছে, যেখানে টেবিলটা তোমরা দেখতেছো, ঠিক আছে? তো টেবিলের মধ্যে দেখো, যেটা বলতেছিলাম যে ফার্স্টে হচ্ছে গ্রুপের কথা বলা আছে, হ্যাঁ, যে এখানে কোন কোন গ্রুপের মধ্যে এটা হচ্ছে, যে কি কি গ্রুপ আছে আমাদের রিকেটসির, কি কি গ্রুপ আছে, এবং সেই গ্রুপ কোন কোন ধরনের ডিজিজ তৈরি করতেছে, সেই ডিজিজের ব্যাপারটাও এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে? তো সেই ডিজিজ এবং কোন ধরনের অর্গানিজম দ্বারা বা কোন ধরনের এই রিকেটসি দ্বারা হচ্ছে সেটার স্পেসিফিক জেনাস এবং স্পিসিস, অর্থাৎ আমাদের ফুল সায়েন্টিফিক নেমটাও দেয়া আছে। থার্ডলি বা ফোর্থলি এখানে কি দেয়া আছে, ভেক্টর। ভেক্টর মানে কি? ভেক্টর মানে কি সদিক রাশি আর অদিক রাশি ওই জিনিস, স্কেলার রাশি ভেক্টর রাশি না, এখানে ভেক্টর মানে হচ্ছে বাহক বা ক্যারিয়ার, বুঝছো, বা রিজার্ভার যেটাকে বলা হয়। যে তোমার যে মাইক্রো অর্গানিজমটা আছে বা যে হোস্ট, মানে যে পরজীবীটা আছে, অবলিগেট প্যারাসাইট, সেটা কার মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় যাবে বা কোন ধরনের বাহন সে ব্যবহার করবে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ভেক্টর। ওকে, দেখো আমাদের গ্রুপে ফার্স্টে কি আসলো, টাইফাস। টাইফাস গ্রুপে দেখো কোন কোন ধরনের ডিজিজ হয়, এপিডেমিক টাইফাস আর এন্ডেমিক টাইফাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এপিডেমিক কি আর এন্ডেমিক কি, এই জিনিসটা কারো মাথায় আছে? মাথায় থাকার কথা, কারণ রিসেন্টলি আমাদের করোনা ভাইরাস নিয়ে সবাই এটা জানো। এপিডেমিক হচ্ছে কি, যেটা মোটামুটি সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে, মানে সারা বিশ্বেই আছে, সেটাকে আমরা বলতেছি এপিডেমিক, বুঝছো? আর এন্ডেমিক কোনটা, যেটা নির্দিষ্ট অঞ্চলের জন্য ফিক্সড, সেটাকে আমরা বলতেছি এন্ডেমিক। ওকে, আর একটা ওয়ার্ড আমাদের WHO ইউজ করে, সেটা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিকটা কি, একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয়েছিল কিন্তু সেখান থেকে পুরো ওয়ার্ল্ডে ছড়াই গেছে, সেটাকে আমরা বলতেছি প্যান্ডেমিক। তাহলে এখন বলো, আমাদের যে করোনা ভাইরাস সেটা কি এপিডেমিক, এন্ডেমিক না প্যান্ডেমিক? এটা তোমাদের জন্য কুইজ। পরবর্তীতে তোমরা যদিও ভিডিও শুনবা না, তারপরে আমি কুইজটা বলে দিচ্ছি যে আমাদের করোনা ভাইরাসটা হচ্ছে প্যান্ডেমিক, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এপিডেমিক টাইফাসের জন্য পজিটিভ এজেন্টটা কোনটা, রিকেটসি প্রোয়াজেকি। তো এখানে আর দ্বারা কিন্তু রিকেটসি বোঝানো হচ্ছে, যেহেতু আমাদের রিকেটসি চ্যাপ্টার চলতেছে, এজন্য শর্ট ফর্ম আর দ্বারা বোঝাচ্ছে রিকেটসি গ্রুপ। ওকে, রিকেটসি প্রোয়াজেকিটা হচ্ছে আমাদের কি, এই এর জন্য পজিটিভ এজেন্ট। ওকে, আর ভেক্টরটা কি, লাইস। লাইস মানে তো আগে থেকে জানছো যে লাউস মানে হচ্ছে উকুন, আর লাইস মানে অনেকগুলা উকুন। এরপর দেখো এন্ডেমিক টাইফাসের ক্ষেত্রে আমাদের যে অর্গানিজমটা পজিটিভ, সেটা হচ্ছে কি, রিকেটসি টাইফি, সরাসরি রিকেটসি টাইফি। এর মধ্যে ভেক্টর কি আছে, র্যাট আছে এবং ফ্লি আছে, ইঁদুরও আছে এবং কিছু এই মাছি টাইপের পতঙ্গ আছে। এরপর দেখো স্পটেড ফিভার গ্রুপ। স্পটেড ফিভারটা কি, যে যখন গায়ের চাক্কা চাক্কা কোনো দাগের মতো হবে, স্পট তৈরি হবে, তখন সেটাকে আমি বলতে স্পটেড ফিভার। তো এখানে মেইনলি দেখো দুইটা ডিজিজ আছে, একটা হচ্ছে রকি মাউন্টেন স্পটেড ফিভার, সেটার পজিটিভ এজেন্ট হচ্ছে কি, রিকেটসি, ঠিক আছে? এটার ক্ষেত্রে পজিটিভ এজেন্ট হচ্ছে টিক, এটা একটা আর্থ্রোপড টাইপের স্পিসিস। এরপরে একটা আছে ট্রেন্স ফিভার। ট্রেন্স ফিভারটা কি, ট্রেন্স ফিভারটা হচ্ছে বিশেষ করে যখন মানুষ ইসের মধ্যে থাকে, ক্যাম্পিংয়ে যায়, বিশেষ করে খোলা জায়গায় থাকে, তখন সেক্ষেত্রে এই ফিভারটা হয়, যেন এটাকে ট্রেন্স ফিভার বলা হচ্ছে। তো এটার ক্ষেত্রে পজিটিভ এজেন্টটা হচ্ছে রিকেটসি কুইন্টানা, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে ভেক্টর হচ্ছে আমাদের লাইস।
এরপর আছে স্ক্রাব টাইফাস গ্রুপ। স্ক্রাব টাইফাস গ্রুপের মধ্যে ডিজিজ কি আছে? স্ক্রাব টাইফাস একটা ডিজিজ আছে। আর এখানে অর্গানিজমটা কি আছে দেখো, রিকেটসি, এটা উচ্চারণটা কি হবে একটু দেখে নিও, সুটসুগামুশি। ঠিক আছে, প্রথম টি এর উচ্চারণটা হবে না, সাইলেন্ট ওয়ার্ড। ঠিক আছে, আর ভেক্টরটা কি? মাইট। মাইট মানে কি হয়? অনেকটা এটুলি টাইপের আর কি, যে গায়ে লেগে থাকে বিশেষ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে। এরপর হচ্ছে কিউ ফিভার গ্রুপ। কিউ ফিভার গ্রুপের মধ্যে একটা ফিভার আছে, সেটা হচ্ছে কিউ। এখানে তোমার দেখা যাচ্ছে কি, যে সি দেখি বোঝাচ্ছে এখানে বার্নেটটি আর কি, এখানে সি হবে না আরই হবে তোমার এইটা আর কি, রিকেটসি বার্নেটটি। এবার টিক্স, লাইস এগুলো হচ্ছে পজিটিভ এজেন্ট। এবার রিকেটসিয়াল পক্স গ্রুপ, যে রিকেটসির মাধ্যমে আমরা তো দেখলাম শুধুমাত্র এর আগেরগুলো সবগুলো ছিল ফিভার। ঠিক আছে, কিন্তু অনেক সময় তোমার পক্সও হইতে পারে। পক্স মানে আমরা সবাই জানি যে গায়ে কি হবে, গোটার মতো তৈরি হবে, তো এটা হচ্ছে অনেকটা পক্স। তো এখানে রিকেটসিয়াল পক্স হবে কোন এজেন্টের কারণে? রিকেটসি একারি এই নামে একটা অর্গানিজমের কারণে। ঠিক আছে, এখানে পজিটিভ আমাদের ভেক্টরটা কি? ভেক্টর এখানে মাইট। ঠিক আছে, ওকে, এটা গেলো আমাদের ডিজিজগুলো সম্পর্কে ধারণা। তো ডিজিজগুলো সম্পর্কে তো দেখবা। এরপরে আমরা দেখো ডিটেলস কিছু ডিজিজ দেখি, যেগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে বডিতে বা বেশি পরিমাণে আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কি দেখো, টাইফাস ফিভার গ্রুপ। টাইফাস ফিভার গ্রুপের মধ্যে দেখো কি কি আছে আর কি, বৈশিষ্ট্য আছে। Typhus refers to a group of infectious diseases that are caused by different rickettsial organisms. তো টাইফাসটা আমাদের সাধারণত কি ধরনের ইনফেকশাস ডিজিজ, যেটা বিভিন্ন ধরনের রিকেটসিয়াল অর্গানিজমের কারণে ঘটবে। দিস আর অফ থ্রি টাইপস, তারা সাধারণত তিন ধরনের হয়। দেখো কি আছে, নাম্বার ওয়ান, এপিডেমিক অর লাউস বর্ন টাইফাস কজড বাই রিকেটসিয়া প্রোয়াজিকি। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে এপিডেমিক, অর্থাৎ পুরো বিশ্বে মোটামুটি একই টাইপের রোগ জীবাণু ঘটবে, এবং সেটা ঘটবে কিসের কারণে? লাউস বর্ন, যেটা হচ্ছে উকুনের মাধ্যমে। নাম্বার টু, রিল্যাপসিং লাউস বর্ন টাইফাস অর ব্রিল জিনাস ডিজিজ কজড বাই রিকেটসিয়াল প্রোয়াজিকি। তো এখানে ক্ষেত্রে একই রকম ঘটনা, যেটা হচ্ছে রিল্যাপসিং, মানে মাঝখানে কিছুদিন হবে না, কিন্তু কিছুদিন পরে আবার মানে শুরু হবে, অর্থাৎ মাঝখানে একটা বিরতি দিয়ে নতুনভাবে আবার শুরু হবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি রিল্যাপসিং লাউস বর্নিং টাইফাস অর ব্রিল জিনসার্স ডিজিজ কজড বাই রিকেটসিয়াল প্রোয়াজিকি। এটার ক্ষেত্রে পজিটিভ এজেন্টটাই সেম থাকবে। এরপরে দেখো আমাদের এন্ডেমিক অর ফ্রি বর্ন মিউরিন টাইফাস কজড বাই রিকেটসিয়া টাইফি। এখানে ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে এন্ডেমিক, অর্থাৎ নির্দিষ্ট এলাকাতে, সব জায়গাতে তোমার কোনো কোনো প্রাণী যেগুলো নির্দিষ্ট এলাকাতেই শুধু তৈরি হয়, তো সেই সব জায়গাতে এই ধরনের আমাদের পাওয়া যাবে, রিকেটসি ডিজিজ পাওয়া যাবে। সেখানে বলতেছে এন্ডেমিক বা ফ্লি বর্ন মিউরিন টাইফাস। ঠিক আছে, তো দেখো ডান পাশে দুইটা ফিগার আছে। ফিগারগুলো হচ্ছে তোমার প্রথম ফিগারটা হচ্ছে একটা পায়ের ফিগার দিয়েছে, যেখানে কি হচ্ছে, পায়ের ফিগার না হাতের ফিগার। তো সেখানে স্পটেড ফিভারের মধ্যে দেখতেছো যে মানে ফিভার হয়েছে, কিন্তু মানে সাথে দাগ দাগ হয়ে গেছে। এটা হচ্ছে এইসব মানে রিকেটসিয়াল ফিভারের একটা বৈশিষ্ট্য। এরপর আছে দেখো লাউসের একটা আছে, পিকচার দেওয়া আছে, যে সেই কোথায় থাকে, মানুষের গায়ে এবং মাথায় থাকে আর কি। তো এই জন্য নিয়মিত কি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে বডিতে এই লাউস বা এই ধরনের পরজীবী বাসা বাঁধতে না পারে। ঠিক আছে, কারণ এদের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়, আর এই রোগ জীবাণুগুলো সিরিয়াস হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো দুই নম্বরটা, রিল্যাপসিং লাউস বর্ন টাইফাস অর ব্রিল জিনসার্স টাইফাস। তো এখানে কি কি টাইপের আছে? দিস অকার্স আফটার দ্য পারসন ইজ রিকভার্ড ফ্রম এপিডেমিক টাইফাস অ্যান্ড রিঅ্যাক্টিভেশন অফ রিকেটসিয়া প্রোয়াজিকি। তো এক্ষেত্রে আমাদের প্রথম ভাগে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু পরবর্তী স্টেপে সে কী করবে, তার মাধ্যমে আবার এই রোগটা ছড়াবে। বুঝছো? দ্য রিকেটসি ক্যান রিমেইন ল্যাটেন্ট অ্যান্ড রিঅ্যাক্টিভেট মান্থস অর ইয়ার্স লেটার। অর্থাৎ বলতেছে রিকেটসিটা আমাদের বডিতে মানে ল্যাটেন্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় অনেক দিন থাকতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, কিন্তু এরপরে তারা কি করবে, তারা এই ধরনের সিমিলার আবার মানে সিমটম শো করবে, উইথ সিমটমস সিমিলার টু অর ইভেন আইডেন্টিক্যাল টু অরিজিনাল অ্যাটাক অফ টাইফাস ইনক্লুডিং এ ম্যাকিউলো প্যাপুলার র্যাশ। তো ম্যাকিউলো প্যাপুলার র্যাশটা কি, যে তোমার আমাদের যে আছে আর কি, প্যাপুলা আছে এবং আমাদের যে ম্যাকিউল আছে, এই দুইটার মধ্যে এক ধরনের র্যাশ তৈরি করবে, বা যেটাকে আমরা বললাম যে রেড একটা স্পট, সেটা তৈরি করবে। তো সেই ক্ষেত্রে মনে হয় যে প্রাথমিকভাবে সে অ্যাটাক করছে, কিন্তু আসলে এটা অনেক পুরাতন একটা অ্যাটাক, অর্থাৎ রিল্যাপসিং একটা ডিজিজ। This reactivation event can then be transmitted to other individuals through fecal matter of the louse vector and
ফর্ম দ্য ফোকাস ফর এ নিউ এপিডেমিক অফ টাইফাস। তো এখানে বলতেছে দিস রিঅ্যাক্টিভেশন ইভেন্ট ক্যান বি ট্রান্সমিটেড। তো এই রিঅ্যাক্টিভেশনটা আবার অন্যদের বডিতে যাইতে পারে কীভাবে, আমাদের লাউসের যে ফিকাল ম্যাটেরিয়াল আছে বা স্টুল আছে তার মাধ্যমে, লাউসের মাধ্যমে এক জায়গার থেকে সে এক জায়গায় এপিডেমিক টাইফাসটা সে নতুন করে স্প্রিড করতে পারে। এরপর লাস্টলি মাইল্ড ইলনেস অ্যান্ড লো মর্টালিটি রেট। তো এখানে বলতেছে যে একটা সুবিধা হচ্ছে সেখানে ইলনেসটা খুবই কম, মৃদু টাইপের থাকবে বা খুব অল্প অল্প হবে, ঠিক আছে, মাইনিউট লেভেলের ইলনেস থাকবে, এবং মর্টালিটি রেটটা খুব কম থাকবে আর কি, ঠিক আছে। মর্টালিটি রেট একদম নাই বললেই চলে, অর্থাৎ উকুনে কামড়ে মানুষ মরে, এটা আসলে হাস্যকর ব্যাপার, এই জন্য মানুষ উকুনকে অতটা প্রশ্রয় অতটা পায় না, ভয় পায় না আর কি, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এর পরেরটা দেখো, আমাদের বলতেছে এন্ডেমিক টাইফাস, দ্যাট ইজ কল্ড মিউরিন টাইফাস, ঠিক আছে। এন্ডেমিকটা কি বলছিলাম, যে নির্দিষ্ট এলাকাতেই থাকবে, এটা পুরা জায়গায় একই রকম হবে না, বুঝছো। তো এই এন্ডেমিকগুলো কী কী হবে দেখো, কজ হচ্ছে রিকেটসি টাইফি, ব্যাকটেরিয়াস র্যাট অর ফ্লি, ইনফেকশন অকার্স আফটার র্যাট ফ্লি বাইট। এটা তো বুঝতেছো, যেহেতু ব্যাকটেরিয়াস র্যাট বা ফ্লি, তো এরা কী করবে, যখন এদের র্যাট ফ্লিতে থাকবে, তখন যখন এরা কামড় দেবে তখন আমাদের এই জিনিসটা তৈরি হবে, ঠিক আছে। মিউরিন টাইফাস ইজ অ্যান আন্ডার রিকগনাইজড এন্টিটি, অর্থাৎ মিউরিন টাইফাসটাকে সাধারণত অতটা মানে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এরপরে কি বলছে দেখো, অ্যাজ ইট ইজ অফেন কনফিউজড উইথ ভাইরাল ইলনেস, যেহেতু এটার ইলনেসটা অনেকটা ভাইরাসের মানে ভাইরাল যেরকম ইলনেস হয়, তো সেরকম অনেকটা হয়, এই জন্য এটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। সিমটমসটা কী কী দেওয়া আছে দেখো, হেডেক, ফিভার, মাসল পেইন। হেডেক মানে মাথা ব্যথা, ফিভার মানে জ্বর, মাসল পেইন মানে মাংসপেশিতে ব্যথা, জয়েন্ট পেইন মানে কি হাড় জোড়ায় ব্যথা, নৌসিয়া মানে মাথা ঘোরা বা বমি বমি বা ভমিটিং মানে বমি করা। 40 to 50% of patients will develop a discrete rash 6 days after the onset of signs। বলছে 40 থেকে 50% লোক তারা কি করবে, একটা র্যাশ তৈরি করবে, কয়দিনের মাথায়, 6 দিনের মাথায়। আপ টু 45% will develop neurological signs such as confusion, stupor, seizures or imbalance। অর্থাৎ মোটামুটি 45% লোক তারা কি তৈরি করবে, নিউরোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ স্নায়বিক কিছু বৈকল্য তৈরি করবে। কী কী আছে, যেরকম কনফিউশন, অর্থাৎ সে মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, সংশয়ে ভুগবে। স্টুপার মানে কি, স্টুপার মানে মেন্টাল একটা ইলনেস, একটা মানে ইমব্যালেন্স অবস্থা থাকবে। সেইজার্স মানে হচ্ছে সে কাঁপুনি বা ঝাঁকুনি অবস্থায় থাকবে। ইমব্যালেন্স মানে তো বুঝতেইছো, সে মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলবে, ঠিক আছে। এর হচ্ছে এন্ডেমিক টাইফাস বা মুরিন টাইফাসের একটা এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা মিউরিনটা কেন বলছে, মুরিন বা মিউরিন বলা হচ্ছে কি, কারণ মিউরিন শব্দের হলো ইঁদুর, বুঝছো। তো এই ইঁদুরের কারণেই যেহেতু ডিজিজটা হচ্ছে ইঁদুরের ফ্লির কারণে, এজন্য এটাকে মিউরিন টাইফাসও বলা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা আছে রকি মাউন্টেন স্পটেড ফিভার, এটা খুব বেশি মানে ইফেক্টিভ বা খুব বেশি বিখ্যাত একটা ফিভার, কারণ হচ্ছে রকি মাউন্টেন যেটা এলাকা, ওই এলাকাতে প্রথম এটা ধরা পড়ে আর কি। তো এই জন্য এটাকে একটু বিখ্যাত হিসেবে নামকরণ করা হয়েছে, রকি মাউন্টেন স্পটেড ফিভার। আচ্ছা পজিটিভ এজেন্টটা কি, রিকেটসি, বুঝছো, অর্থাৎ রিকেটসি দ্বারা ডিজিজটা হবে। স্পটেড ফিভার ট্রান্সমিটেড বাই টিক্স এক ধরনের পরজীবী, যার মাধ্যমে এই স্পটেড ফিভারটা এক জায়গা থেকে এক জায়গায় ছড়াচ্ছে। দিস ডিজিজ রিলেটিভলি কমন ইন ইউএসএ, ঠিক আছে, এটা আসলে ইউএসএতে একটু বেশি কমন, বুঝছো। কেসেস আর ইউজুয়ালি রিলেটেড টু দোজ উইথ ইনক্রিজড অপরচুনিটিস ফর এক্সপোজার। তো যাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ঘটে তারা কারা, যারা খুব বেশি পরিমাণে এই টিক্সের এক্সপোজারে যাবে, বুঝছো, তারা কারা দেখো, হাইকিং, ক্যাম্পিং, রুরাল আর উডেড এরিয়াস ওয়ার টিক্স আর কমনলি ফাউন্ড, বুঝছো। যেটা বলছিলাম যে পাহাড়ে চললে, তো হাইকিং মানে কি পাহাড়ে চড়া, ক্যাম্পিং মানে কি বাইরে খোলা জায়গায় থাকা, রুরাল আর উডেড এরিয়াস যেখানে গ্রাম্য এবং কাঠের এলাকা আর কি, কাঠ জাতীয় এলাকা আছে, বিশেষ করে বনাঞ্চল বা জঙ্গলের এলাকা, তো সেখানে টিক্স পাওয়া যায় বেশি, এই জন্য এরা অ্যাটাকও বেশি হয়, বুঝছো। The disease begins with a fever and rash which forms on the extremities and progresses toward the trunk। এখানে বলতেছে কি যে এই ডিজিজটা প্রথম দিকে একটা ফিভার এবং র্যাশের দ্বারা তৈরি। র্যাশ মানে তো বোঝে যে লাল লাল দাগ হয়ে যাওয়া, যেটাকে মেয়েরা শখ করে কি বলে ব্লাশ বলা হয়, বিশেষ করে যে গালে লাল রক্তিম একটা আভা তৈরি হয়,
সেটাকে ব্লাশ বলা হয়। ব্লাশটা হচ্ছে যে একটা মানে সব জায়গায় সমভাবে ছড়িয়ে পড়ে একটা লাল রঙের আভা, এটাকে ব্লাশ। আর যখন একটা নির্দিষ্ট জায়গায় একটা মানে সারফেস জুড়ে একটা তীব্র লাল তৈরি হয় সেটাকে বলা হচ্ছে র্যাশ, বুঝছো? তো র্যাশটার কারণে তোমার র্যাশটা কি জন্য হয়, যে কামড় দেওয়ার কারণে হয়, যে ঠিক যখন কামড় দেয়। তো প্রথম দিকে এটা কোথায় থাকে, মানে এক্সট্রিমিটিস মানে কি তোমার যে বডির বাইরের যে পার্টগুলো, যে হাত পা, অর্থাৎ যেগুলো একটু বডির থেকে দূরে, তো এইসব জায়গায় ফার্স্টে শুরু হয় র্যাশটা। এবং ধীরে ধীরে এটা ট্রাঙ্কের দিকে চলে আসে। ট্রাঙ্ক মানে কি, আমাদের ধর, অর্থাৎ মেইন যে বডি, সেই বডির দিকে এটা ধীরে ধীরে চলে আসতে থাকে। ওকে, patient treated with the first 5 days of illness are likely to progress ফ্যাটাল ডিজিজ। তো প্রথম 5 দিনে পেশেন্টের অবস্থা এরকম হয় যে সে যেন একটা মৃত্যু রোগী আর কি, মৃত্যু পর্যাপ্তির রোগী, এরকম অবস্থা, ফ্যাটাল ডিজিজ হয়ে গেছে, যে মারা যাবে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়, বুঝছো? তো ধীরে ধীরে এই জিনিসটা ইমপ্রুভ করে, অর্থাৎ প্রথম দিকে এই জিনিসটা খুব বেশি ফ্যাটাল থাকে আর কি, অর্থাৎ প্রায় মানে মৃত্যু হয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের রকি মাউন্টেন স্পটেড ফিভার। এখন আসলো আমাদের কিউ ফিভার, বুঝছো? কিউ ফিভারটা কি দেখো, এজেন্টটা হচ্ছে কি, যে তোমার সি বার্নিটি, এটা হচ্ছে তোমার একটা স্পিসিসের নাম হচ্ছে কিউ ফিভারের। আর কিউ ফিভার রিলেটিভলি কমন ইন দ্য ইউএসএ, প্রাইমারিলি ইন ডোমেস্টিক অ্যানিমালস সাচ অ্যাজ ক্যাটেল, শিপ অ্যান্ড গোটস। তো কিউ ফিভারটা মানে প্রাইমারিলি বা প্রাথমিকভাবে তোমার কোথায় পাওয়া যায়, আমেরিকাতে, বিশেষ করে তোমার গবাদি পশুতে, যেটা কোথায় হতে পারে, যে ক্যাটল মানে গবাদি পশু জানোয়ার, শিপ মানে ভেড়া, গোট মানে ছাগল, এইগুলোতে বেশিরভাগ পাওয়া যায়। আমরা কি বলছিলাম, যে এইসব গবাদি পশুতে এটুলি টাইপের এক ধরনের মাইট থাকে, তো সেগুলোর মাধ্যমে এই ডিজিজটা ছড়াইতে পারে। কিউ ফিভার অলসো ট্রান্সমিটেড বাই দ্য টিক্স অ্যান্ড ইট ক্যান বি হাইলি কন্টাজিয়াস। তো কিউ ফিভারটা টিক্সের মাধ্যমে ছড়াইতে পারে এবং এটা খুব বেশি সংক্রামক, বুঝছো? It may also be transmitted through milk or other excreta of infected animals. তো এটা সবচেয়ে সিরিয়াস ব্যাপারটা হচ্ছে যে শুধু ভেক্টর না, বরং হোস্টের যে কোনো এক্সক্রিয়েটর থেকে ওটা ছড়াইতে পারে। বিশেষ করে তোমার যে গরুর গায়ে এই ইটা আছে আর কি, অর্গানিজমটা আছে, মাইক্রো অর্গানিজমটা আছে, তো সে যদি তার বডির থেকে যেগুলো মানে সিক্রেট হচ্ছে, বিশেষ করে তোমার দুধ বলো বা তার ইউরিন বলো বা স্টুল বলো, তো এইগুলোর কারণেও কিন্তু এই কিউ ফিভারটা ছড়াইতে পারে, বুঝছো? কিউ ফিভার মে কজ অ্যাসিমটোমেটিক ডিজিজ অর এ জেনারেলাইজড ফেব্রাইল ইলনেস হুইচ মে ইনক্লুড গ্রানুলোম্যাটাস হেপাটাইটিস। তো কিউ ফিভারটা সাধারণত একটা অ্যাসিমটোমেটিক ডিজিজ, অর্থাৎ যার কোনো সিমটম নাই, বুঝছো? অথবা একটা জেনারেলাইজড, একটা সাধারণ একটা ফিব্রাইল, একটা মানে ফিভার থাকবে, একটা ইলনেস থাকবে, যেখানে কি ইনক্লুড করবে গ্রানুলোম্যাটাস হেপাটাইটিস, যেখানে আমাদের একটা হেপাটাইটিস তৈরি হবে। হেপাটাইটিস মানে তোমরা জানো যে লিভারের একটা রোগ। তো লিভারের ক্ষেত্রে ভিতরে একটা গ্র্যানুল তৈরি করে ফেলবে আর কি, লিভারের ভিতরে যে সেলগুলো আছে এগুলো একসাথে একটা গ্র্যানুল তৈরি করে ফেলবে, বুঝছো? ইনহেলেশন মে কজ নিউমোনিয়া। তো ইনহেলেশনের কারণে নিউমোনিয়া হতে পারে। র্যাশ ইজ রিয়ার ইন কিউ ফিভার। তো কিউ ফিভারের ক্ষেত্রে কিন্তু কোনো র্যাশ হয় না, বাকিগুলোতে কিন্তু র্যাশ হয়তো। This disease present as febrile illness after exposure to arthropods or animal host or aerosols in endemic areas. তো এই ডিজিজটা তো নর্মাল ডিজিজ হিসেবে থাকে কখন, যখন সে আর্থ্রোপড বা অ্যানিম্যাল হোস্টের মাধ্যমে অথবা অ্যারোসোলের মাধ্যমে, আমরা যেটা বলছিলাম যে সে কী করে, যখন এয়ারের মধ্যে এই মাইক্রোঅর্গানিজমটা থাকে তার মধ্যে সে যখন গ্রহণ করবে, তখন সে কী করবে, তার এক্সপোজারে গেলে তার এই ডিজিজটা হবে। These diseases are easily misdiagnosed and these delays may be the reason for highly fatality rate of spotted fever. তো এই ডিজিজগুলো সাধারণত ডিটেক্ট করতে বা ডায়াগনোস করতে সময় বেশি লাগে বা অনেক দেরি করে সময় করা হয়, এবং এই কারণে দেরি হওয়ার কারণে, ডিলে হওয়ার কারণে অনেক সময় মর্টালিটি রেটও বেড়ে যায় স্পটেড ফিভার থেকে, বিশেষ করে কিউ ফিভার থেকে। আচ্ছা, এটাই ছিল কিউ ফিভারের ব্যাপার। এরপরে কি আছে দেখো, ল্যাবরেটরি আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা এটাকে ল্যাবরেটরিতে কীভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কিউ ফিভার হয়েছে। যে most of procedures rely on the demonstration of a specific antibody response during the course of infection. তো প্রত্যেকটা ল্যাবরেটরি ইনফেকশনেই মোটামুটি কী জিনিস নিয়ে কাজ করে, যে আমাদের যে রিকেটস স্পেসিফিক কিছু অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিগুলো বডিতে তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখে। যদি সে দেখে যে হয়েছে বডিতে, তাহলে বোঝা যাবে সেখানে একটা ইনফেকশন হয়েছে। কিসের মাধ্যমে? রিকেটসের মাধ্যমে। Suspensions or soluble extracts of rickettsia are used to demonstrate
গ্রুপ অ্যান্ড স্পিসিস স্পেসিফিক অ্যান্টিবডিজ বাই ইনডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। অর্থাৎ আমাদের এই রিকেটসির যে সাসপেনশন বা সোলুবল এক্সট্র্যাক্ট সেটাকে যদি আমরা কোথাও ইউজ করতে পারি, ঠিক আছে, যে একটা অ্যান্টিবডি আমরা দেখবো যে সেখানে অ্যান্টিবডি হয়েছে কিনা, তাহলে আমরা ইমিউনোফ্লুরোসেন্স ইউজ করবো। ইমিউনোফ্লুরোসেন্স টার্মটা তোমরা নিজে আগেও দেখছো যে যেসব মানে ইমিউন বডি বা ইমিউন সাবস্টেন্সকে আমরা ফ্লুরোসেন্স দিয়ে দেখতে পারি সেগুলোকে আমরা ইমিউনোফ্লুরোসেন্স বলতেছি। তো এদেরকে আমরা সরাসরি না দেখে অ্যান্টিবডি তৈরি করে কিনা সেটা দেখতে পারি। Alternatively, although not widely available, infected cells can be detected by immunofluorescence or histochemical procedures on some clinical samples such as sponge biopsies from areas of rash. তো এখানে একটা কথা বলছে যে আমরা ইনফেক্টেড সেলকে আমরা ইমিউনোফ্লুরোসেন্স দিয়েও দেখতে পারি। আরেকটা কাজ করতে পারি যে যেখানে র্যাশ হয়েছে সেখান থেকে আমরা কিছু সেল নিলাম, পরে এটার যে হিস্টোকেমিক্যাল অর্থাৎ এর কেমিক্যাল যে কি কন্ডিশন আছে বা সেলটা কী দ্বারা গঠিত হচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা বায়োপসি করে দেখতে পারবো যে সেখানে কোন ধরনের এই ধরনের কোনো মাইক্রোঅর্গানিজম আছে কি নাই। এরপরে দেখো পলিমারেজ চেইন রিয়াকশন। পলিমারেজ চেইন রিয়াকশনটা কি তোমরা জানো যে একটা রিয়াকশন হচ্ছে, তো সেখানে পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে আমরা খুব দ্রুত কি করতে পারি, একটা মলিকিউলকে আমরা সিনথেসিস করতে পারি, বুঝছো? তো এখানে দেখো পলিমারেজ চেইন রিয়াকশনের সংক্ষিপ্ত নাম হচ্ছে কি, আমরা জানি সেটার নাম হচ্ছে পিসিআর। তো পিসিআর সম্পর্কে তোমরা ভালোই জানো, কারণ করোনা ভাইরাস বর্তমানে কীভাবে চেক করা হচ্ছে, আরটিপিসিআর অর্থাৎ রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে চেক করা হচ্ছে, সেটা হচ্ছে এই পলিমারেজ চেইন রিয়াকশন। Amplification can also be employed for the specific diagnosis of rickettsial disease. তো একই রকম যেভাবে আমরা করোনা ভাইরাসকে ডিটেক্ট করতেছি পিসিআর এর মাধ্যমে, তো এখানেও পিসিআর এর মাধ্যমে আমরা রিকেটসি ডিজিজটাকেও আমরা কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাবরেটরি আইডেন্টিফিকেশনের ব্যাপারটা গেল। এরপরে আসলো আমাদের দেখো ট্রিটমেন্ট। তো আমাদের ট্রিটমেন্ট অপশনটা কি হতে পারে, আমরা আগেই বলছি এটা একটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ, বিশেষ করে গ্রাম নেগেটিভ একটা কক্কোব্যাসিলাই আমাদের যেটা রিকেটসি। ঠিক আছে, তো আমাদের ট্রিটমেন্টটা অবভিয়াসলি কি হবে, অ্যান্টিবায়োটিক হবে। দেখো ট্রিটমেন্ট কি বলছে, ডক্সিসাইক্লিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ রকি মাউন্টেন স্পটেড ফিভার ইন বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তো ডক্সিসাইক্লিনটাই হচ্ছে কি আমাদের এই ডিজিজের ক্ষেত্রে ওষুধ, কার জন্য, অ্যাডাল্ট এবং চিলড্রেন উভয়ের জন্যই, এক্সেপ্ট ফর প্রেগনেন্ট ওমেন হু শুড বি ট্রিটেড উইথ ক্লোরামফেনিকল। কিন্তু প্রেগনেন্ট উইমেনের জন্য ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না, কারণ এটা তার বডি বাচ্চার ক্ষতি করবে। তাহলে তাকে কি দিতে হবে, ক্লোরামফেনিকল আর একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। The risk of dental staining with doxycycline is minimal if a short course is administered. তো বলতেছে যে ডেন্টাল স্টেনিংটা কি দাঁতের উপর একটা দাগ পড়বে কখন, যখন আমরা ডক্সিসাইক্লিনটা দেবো। কেন, কারণ তোমরা জানো ডক্সিসাইক্লিন একটা সাইক্লিক একটা ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স কম্পাউন্ড, কিন্তু আমাদের যে টিথের মধ্যে যে মিনারেল আছে বিশেষ করে ক্যালসিয়াম, সেটা একটা মেটাল। তো মেটাল আর যে সাইক্লিকের একটা কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, যার কারণে একটা স্টেইন পড়ে দাঁতের উপর। তো কিন্তু এটা সাধারণত অল্প ডোজ দিলে এটা দাঁতের স্টেইনটা হয় না। আর্লি থেরাপি ফর রকি মাউন্টেন স্পটেড ফিভার ইজ ইম্পর্টেন্ট, বুঝছো? তো এটার ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা দরকার, বিকজ ডিলে বিয়ন্ড দ্য 5th ডে অফ ইলনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড মর্টালিটি রেট। কারণ 5 দিন দেরি হলেই, অর্থাৎ 5ম দিনের পর থেকে এটা মানে ইনক্রিজড মর্টালিটি রেট চলে যাবে, অর্থাৎ মৃত্যু হারটা অনেক বেড়ে যাবে। প্রিভেনশন অফ ইনফেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রিভেনশন অফ ইনফেকশনটা কী কী আছে, প্রিভেনশন ডিপেন্ডস অন ভেক্টর কন্ট্রোল। প্রিভেনশনটা যে আমরা জানি যে প্রতিরোধ করা, তো সেটা কী ধরনের হতে পারে, ভেক্টরকে কন্ট্রোল করা হতে পারে, বিশেষ করে লাইস বা মাইট যেখানে আছে সেখানে না যাওয়া বা বডিকে সুরক্ষা রাখা এগুলোর থেকে। ঠিক আছে, ফর এক্সাম্পল ডিলাউজিং মানে যেখানে কোনো লাউজ থাকবে না, রডেন্ট প্রুফিং বিল্ডিং যেখানে কোনো রডেন্ট বা মাইস বা থাকবে না, ইঁদুর থাকবে না, অর ক্লিয়ারিং ব্রাশ ইন টিক অর মাইট ইনফেস্টেড এরিয়াস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, এবং যেখানে মাইট বা টিক থাকবে সেখানে না যাওয়া। Personal protection and should include wearing clothes that cover exposed skin, use of tick repellents, and frequent inspection of the body and removal of attached ticks. তো বিশেষ করে যারা ক্যাম্পিংয়ে বা হাইকিংয়ে যাবে তারা কী করবে, তাদের আনএক্সপোজড যে এইগুলো আছে, অর্গানগুলো আছে, বিশেষ করে হাত পা, এগুলোকে খুব ভালো করে কাভার করে ফেলবে। বিশেষ করে মোজা হইতে পারে, বড় তোমার ক্যাম্প বুট হইতে পারে, এগুলোর মাধ্যমে এগুলো স্কিনগুলোকে ঢেকে রাখবে। এবং যদি মশা তাড়ানো বা টিক তাড়ানোর জন্য রিপেলেন্ট যেগুলো আছে এগুলোকে ইউজ করে, যাতে এগুলো বডিতে না আসতে পারে, এবং যেগুলো বডিতে আসছে সেগুলোকে সরাই ফেলতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে প্রিভেন্টিভ একটা অ্যাকশন বা প্রিভেন্টিভ একটা মানে মেজার্স। ঠিক আছে, এরপরে দেখো আমাদের ট্রিটমেন্টের পরে আর কি আছে,
প্রিভেনশনে চলতেছে। ইট ইজ অফ ইন্টারেস্ট দ্যাট ইনফেক্টেড টিক্স ডু নট ট্রান্সমিট দ্য ইনফেকশন আনটিল সেভারাল আওয়ার্স অফ ফিডিং হ্যাভ ইল্যাপস। এখানে একটা বলতেছে যে যদি আমরা ইনফেক্টেড টিক্স যদি মানে কয়েক ঘন্টা না যায় তাহলে কিন্তু সে ইনফেকশন শুরু করতে পারে না, বুঝছো? তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, লাগার সাথে সাথে সেটাকে সরা ফেললে সেটা কিন্তু আমার বডির কোনো ক্ষতি করতে পারবে না। Prophylactic therapy with doxycycline or another tetracycline is not recommended following tick exposure because less than 1% of ticks in endemic areas is infected with rickettsy. এখানে বলতেছে যে প্রোফাইলেকটিক থেরাপি, অর্থাৎ তোমার রোগ হয় না তার আগে তুমি ওষুধ খাচ্ছ, এরকম যেন না হয় বিশেষ করে এই ক্ষেত্রে। কারণ এখানে আমরা বলতেছি যে যে খুব কম টিকি থাকবে যারা মানে লাগার সাথে সাথে কী করতে পারবে, বংশবৃদ্ধি করতে পারবে, বুঝছো? এজন্য আমাদের আগেই কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। যদি ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ খাবো, কিন্তু তো আমরা ডিজিজ হওয়ার আগে বাকি যে প্রিভেন্টিভ মেজার আছে সেগুলো আমরা অবশ্যই ফলো করব। Patients who experience tick bites should seek treatment if any systemic symptoms, especially fever and headache, occur in the following 14 days. তো বিশেষ করে রোগীদের জন্য অবশ্যই ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে যারা কোনো টিকের কামড় খাইছে বা লাউসের কামড় খাওয়ার পরে মনে করো যে 14 দিনের মধ্যে কি হবে, তাদের মধ্যে কোনো ফিভার বা হেডেক দেখা দিচ্ছে, অর্থাৎ জ্বর বা মাথা ব্যথা দেখা দিচ্ছে, তাহলে সাথে সাথে তাদেরকে কি কোথায় যেতে হবে, ট্রিটমেন্ট অপশনে যাইতে হবে। কারণ ট্রিটমেন্ট অপশনে না গেলে যত দেরি করবে, আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে যে 5 দিনের পরে যদি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু হারটা বেড়ে যাবে, বুঝছো? এই জন্য যখনই তার টিক বা মাইসে কামড় দেওয়ার পরে বা বাইট করার পরে তার কি থাকবে, 14 দিনের মধ্যেই যদি তার কোনো ধরনের ফিভার বা র্যাশ বা হেডেক দেখা দেয় তখন সাথে সাথে তাকে ট্রিটমেন্ট অপশনে যাইতে হবে। আর ট্রিটমেন্ট অপশন তো খুব বেশি কঠিন না, জাস্ট কি কিছু অ্যান্টিবায়োটিক নেই, কাজকর্ম, ঠিক আছে? তো এইটাই ছিল আজকে আমাদের পড়া। তো আমাদের ইস্ট অ্যান্ড রিগেটসি চ্যাপ্টারটা শেষ। তো আমরা নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর লাইভ ক্লাসে বাদ বাকি কথাবার্তা হবে, ঠিক আছে?